হ্যালো বন্ধুরা, অ্যাচিভার্স বাংলা চ্যানেলে সকলকে জানাই স্বাগত। যদি চ্যানেলটিতে প্রথম এসে থাকো অথবা যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করেছো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলো আর পাশের বেল আইকনটিতে ক্লিক করো নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। চলো ফিরে যা আজকের টপিকে। আজকের টপিকে আমরা এলসিএম এবং এইচসিএফ এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। কিছু প্রশ্ন রয়েছে, তার সমাধান তোমাদের দেখাবো শর্টকাট ট্রিক্স এর মাধ্যমে কিভাবে তোমরা খুব কম সময়ে অর্থাৎ 3 থেকে 5 সেকেন্ডের মধ্যেই তোমরা সেগুলোর উত্তর করে নিতে পারবে। আর এই প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষাতে এসেছে অলরেডি, আর আসন্ন বিভিন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য আজকের এই টপিক। তো চলো শুরু করা যাক। দেখো কোশ্চেন নম্বর 1 কি বলেছে, দুটি সংখ্যার গোসাগু 15, লসাগু 225। তাহলে দুটো সংখ্যা, তার গোসাগু হয়েছে 15 এবং তাদের লসাগু রয়েছে 225। তাহলে সংখ্যা দুটির মধ্যে একটি 75 আর অপরটি কত? তাহলে অপর সংখ্যাটিকে জিজ্ঞাসা করছে, একটি সংখ্যা 75 বলে দেওয়া হয়েছে আর আরেকটি জিজ্ঞাসা করা হয়েছে আরেকটি সংখ্যা কত। তো দেখো এর যদি আমরা সমাধান করি তাহলে দেখো কত কম সময়ের মধ্যে এর সমাধান আমরা করে ফেলতে পারবো। যদি আমি দেখো 75 ইন্টু এক্স ইকুয়াল টু 15 into 2 to 5, 75 3 equal to 45। দেখো আমার কত কম সময়ের মধ্যে আমি এটার অ্যান্সার বের করে ফেললাম। এবার আমি তোমাদের দেখাবো যে কিভাবে আমি এত কম সময়ের মধ্যে 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে আমি এর সমাধান করে ফেললাম। তো এর জন্য আমাদের প্রথমেই জানতে হবে যে প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা সমান কি হয়, এইচসিএফ ইন্টু এলসিএম। এটা তোমাদের মনে রাখতে হবে যে প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা সমান এইচসিএফ ইন্টু এলসিএম। এটা থেকে আমি এটা বের করে ফেললাম। দেখো প্রথম সংখ্যা কত দেওয়া রয়েছে, প্রথম সংখ্যা দেখো 75, একটা সংখ্যা দেওয়া রয়েছে, তাহলে আমি ধরলাম প্রথম সংখ্যা 75। আর দ্বিতীয় সংখ্যা আমার বের করতে বলা হয়েছে, সেজন্য আমি দ্বিতীয় সংখ্যাকে ধরলাম এক্স ইকুয়াল টু এইচসিএফ কত দেওয়া আছে, এইচসিএফ দেওয়া আছে তোমার 15, তাহলে লিখলাম 15 ইন্টু এলসিএম কত দেওয়া আছে, এলসিএম আছে 225, 225, তাহলে এলসিএম আমি লিখলাম। এবার দেখো এটা তো আমার এদিকে ডিভাইড হচ্ছে, তাহলে আমি এখান থেকে নিয়ে যে কেন আমি সময় নষ্ট করবো, আমি এখান থেকে ডাইরেক্ট কেটে দিলাম। 75 3 225, তাহলে এখানে আমার 15 3 45, তাহলে আমার এখানে অপর সংখ্যাটি কত বেরিয়ে গেল, অপর সংখ্যাটি হলো 45। বুঝতে পারা গেল দেখো কত কম সময়ের মধ্যে আমাদের অ্যান্সার হয়ে গেল। তো তোমাদের এটা মনে রাখতে হবে যে প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা সমান এইচসিএফ ইন্টু এলসিএম। এটা মনে রাখলেই বাকিও যে প্রশ্নগুলো রয়েছে তোমাদের সেগুলোরও সমাধান সহজেই করে নিতে পারবে। চলো দেখা যাক দ্বিতীয় কোশ্চেন কি বলেছে, দুটি পূর্ণ সংখ্যার গুণফল 1500 এবং তাদের গোসাগু 10 অর্থাৎ 10 হলে তাদের লসাগু কত। এখানে কি বলা হয়েছে না, দুটি পূর্ণ সংখ্যার গুণফলটা বলে দেওয়া হয়েছে আর তাদের গোসাগুটা বলেছে লসাগু নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে দেখো দুটি পূর্ণ সংখ্যার গুণফল মানে কি, প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা সমান 1500। তাহলে আমি এটাও লিখতে পারি যে 1500 ইকুয়াল টু এইচসিএফ কত 10, তাহলে এখানে আমি 10 ইন্টু এলসিএমটা আমাদের বের করতে বলা হয়েছে, তাই তো এলসিএম আমাদের, তাহলে আমি ধরলাম এক্স। তাহলে দেখো আমরা এইখান থেকে ডাইরেক্ট কাটাকাটি করতে পারি, 0 0 কেটে দিলাম, তাহলে এক্স ইকুয়াল টু কত বেরোলো, এক্স ইকুয়াল টু 150। দেখো আমি কত সহজেই এটা সলভ করতে পারলাম, কেন না এখান থেকে আমি যদি এটা আমার জানা থাকে তাহলে বাকি যে কোশ্চেনগুলো থাকবে সেগুলো তোমার সলভ করা সহজ হয়ে যাবে। তাহলে দেখো এখানে পূর্ণ সংখ্যার আরেকবার বলে দিই আমি যে দুটি পূর্ণ সংখ্যার গুণফল মানে কি, প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা। তাহলে প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা, এখানে ডাইরেক্ট দেওয়া রয়েছে গুণফলটা 1500, আর এখানে এইচসিএফ আমাদের 10 দেওয়া রয়েছে আর এলসিএম আমাদের বের করতে বলেছে। তাহলে এলসিএমটা আমি এখানে এক্স ধরে নেবো, তাহলে এখান থেকে আমি 0 0 কেটে দিলাম, তাহলে এক্স ইকুয়াল টু 150 আমাদের বেরিয়ে গেল। বুঝতে পারা গেল। যাই নেক্সট কোশ্চেন নম্বর 3, দুটি সংখ্যার অনুপাত। এখানে যদি আবার অনুপাত দেওয়া থাকে তাহলে কি করব, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:4 এবং তাদের গোসাগু দেওয়া আছে 4। তাহলে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে আর তাদের গোসাগু দেওয়া আছে, তোমাদের কি বের করতে হবে না, লসাগু বের করতে বলা হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, যদি দুটি সংখ্যার অনুপাত দেওয়া থাকে তখন কি করবে তোমরা, তখন কি করবে না, তখন আমাদের যদি লসাগু বের করতে বলা হয় অর্থাৎ এলসিএম যদি বের করতে বলা হয় তাহলে আমরা কি করব না, এই যে দুটি সংখ্যার অনুপাত রয়েছে অর্থাৎ অনুপাত দ্বয়ের গুণফল বলতে এই যে দুটো অনুপাত দেওয়া রয়েছে তাদের গুণফল ইন্টু গোসাগু অর্থাৎ এইচসিএফ, এটা আমাদের করলেই উত্তর বেরিয়ে যাবে। বুঝতে পারা গেল। তাহলে এখানে আমাদের দুটি সংখ্যার অনুপাত কি কি দেওয়া আছে, 3 আর
4, তাই তো? তাহলে এখানে 3 ইন্টু 4, আর গোসাগু কত দেওয়া আছে 4, তাহলে ইন্টু 4। তাহলে এটা আমাদের যদি সলভ করি তাহলে আমাদের উত্তর বেরিয়ে যাবে এলসিএমটা। তাহলে কত হবে না 4 3 যা 12 অ্যান্ড ইন্টু 4, তাহলে কত হচ্ছে 48। 3 4 12, 12 4 48, তাহলে আমাদের এলসিএম কত বেরিয়ে গেল 48। বুঝতে পারা গেল যদি দুটি সংখ্যার অনুপাত দেওয়া থাকে তাহলে অনুপাত দ্বয়ের গুণফল ইন্টু গোসাগু করলে লসাগু বের হয়ে যাবে। আর যদি তোমাদের এখানে লসাগুটা দেওয়া থাকে, গোসাগুটা নির্ণয় করতে বলা হয়, তখন কি করবে? তখন কি করবে না গোসাগু ইন্টু অনুপাত দ্বয়ের গুণফল ডিভাইডেড বাই লসাগু। ঠিক আছে, যদি লসাগু দেওয়া থাকে তাহলে আমরা ডিভাইড করে নেব। বুঝতে পারা গেল? এবার যাই নেক্সট কোশ্চেন নম্বর 4। কি বলা হয়েছে না 3টি পাত্রে যথাক্রমে 4 কেজি, 82 কেজি এবং 112 কেজি দ্রব্য আছে। তাহলে 3টা পাত্রে 4 কেজি, 82 কেজি এবং 112 কেজি দ্রব্য আছে। সর্বাধিক কত ওজনের একটি বাটখারা দিয়ে প্রত্যেক পাত্রের দ্রব্য পূর্ণ সংখ্যা বার মাপা যাবে? অর্থাৎ কি বলা হয়েছে না 3টা পাত্রে একটাতে 4 কেজির দ্রব্য আছে, একটাতে 82 কেজির দ্রব্য আছে, আর আরেকটাতে 112 কেজির দ্রব্য আছে। এমন একটা বাটখারা দিয়ে পরে সেটাকে এই তিনটেকেই ওজন করতে হবে যাতে একটি বাটখারা দিয়ে পূর্ণ সংখ্যা বার সেটাকে মাপা যায়। অর্থাৎ এমন কি ধরো আমি যদি এখানে 1 কেজির একটা বাটখারা নিই তাহলে 4 বার এটাকে মাপা যাবে পূর্ণ সংখ্যা বারে। এটাকেও মনে করো 82 বার মাপা যাবে, এটাকেও 112 বা 112 বার মাপা যাবে পূর্ণ সংখ্যা বারে, তাই তো? সেরকম একটা বাটখারা কত সেটা দিয়ে পরে এই সংখ্যাগুলোকে মানে এই যে কেজিগুলো রয়েছে এই দ্রব্যগুলোকে পূর্ণ সংখ্যা বারে মাপা যাবে। তো দেখো এখানে তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় যে এখানে আমরা এলসিএম বের করব না এসসিএফ বের করব, কনফিউজ যদি হয়ে যাও, তাহলে তোমাদের একটা কথা বলে রাখি। দেখো আমাদের যে এলসিএম বের হয় সেই এলসিএম এর দেখবে সংখ্যাটা সবসময়তেই হয় এই বড় সংখ্যাটা বেরোবে, মানে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে তার সবচেয়ে যে বড় ডিজিটটা আছে সেই ডিজিটটা বের হবে, কিংবা তার থেকে বেশি বের হবে, অর্থাৎ তার কোনো মাল্টিপল বের হবে, তাই তো? এলসিএম কখনো ছোট সংখ্যা হয় না। এলসিএম যে সংখ্যাটা বের হবে সেটা এই সংখ্যাগুলো দিয়ে পরে সেটাকে বিভাজ্য হবে, অর্থাৎ ভাগ করা যাবে, ডিভাইড করা যাবে, তাই তো? আর এইচসিএফ কি হয়? এইচসিএফ হয় তার উল্টো, অর্থাৎ এই সিএফটা হবে ছোট সংখ্যা, যেটা হয় এই যে ছোট সংখ্যা দেওয়া থাকবে সেই সংখ্যাটাই হবে কিংবা তার থেকেও ছোট হতে পারে। বুঝতে পারা গেল এইচসিএফ এটা। তাহলে এখানে দেখো আমাদের বলেছে পূর্ণ সংখ্যা আবার মাপতে হবে, তাহলে আমার যদি 4 কেজির কে মাপতে হয় তাহলে নিশ্চয়ই হয় 4 কেজির বাটখারা দরকার কিংবা তার থেকে কম বাটখারা দরকার। তাহলে আমাদের যদি ছোট জিনিস বের করতে হয়, ছোট বাটখারা বের করতে হয়, তাহলে আমরা অবশ্যই বুঝতে পেরেছি যে এইচসিএফ বের করতে হবে। তাহলে যে কোনো প্রশ্ন থাকুক না কেন এভাবে আমরা দেখব যে সেটা সংখ্যা যেটা বের হবে, যেটা উত্তর চেয়েছে সেটা বড় সংখ্যা বের হবে না ছোট সংখ্যা বের হবে। যদি বড় সংখ্যা বের হয় তাহলে সেটা হবে এলসিএম করতে হবে, আর যদি ছোট সংখ্যা বের হয় তাহলে আমাদের কি বের করতে হবে না এইচসিএফ বের করতে হবে। তাহলে আমাদের এটা মাথা খারাপ করার কিছু নেই, কনফিউজ হওয়ার কিছু নেই, এভাবে আমরা বুঝে নিতে পারবো। তাহলে এখানে আমাদের কি বের করতে হবে? এখানে আমাদের এইচসিএফ বের করতে হবে, অর্থাৎ গোসাগু বের করতে হবে। তাহলে এখানে যদি আমাদের 4 কেজি 4টাকে যদি আমরা ভাঙি ফ্যাক্টর বের করি তাহলে কি হবে 2 ইন্টু 2 বা 2 স্কোয়ার, তাই তো? 82টাকে যদি আমরা ভাঙি তাহলে কি বের করব, কি পাবো না 2 ইন্টু 41, তাই তো? এবার দেখো 41টা প্রাইম নাম্বার, এটা ভাঙা যাবে না, সবসময় যখন ভাঙবে তখন প্রাইম নাম্বারে ভাঙার চেষ্টা করবে। আর 1 1 2 এটাকে যদি আমি ভাঙি তো কি পাবো 2 ইন্টু 56, তাই তো? এবার যদি আমরা 56টাকে ভাঙি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 অর্থাৎ 8 ইন্টু 7, দেখো 7টা প্রাইম নাম্বার, 7 8 56 ইন্টু 2 সমান 112। দেখো এইগুলো আমার করার কিন্তু প্রয়োজনই নেই, এই দুটো আমাদের করার প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? দেখো নিশ্চয়ই যে বাটখারাটা আমরা পূর্ণ সংখ্যা বার মাপতে পারবো সেটা হয় 4 হবে কিংবা তার থেকে ছোট হবে, তবেই না 4 কেজিকে মাপা যাবে। তাহলে এখানে আমাদের দেখতে হবে যে 4 কিংবা 4-এর যে ফ্যাক্টর রয়েছে অর্থাৎ 2 সেইগুলো এর মধ্যে আছে কিনা। তো এইটা আমরা 2 এর ডিভিজিবিলিটি যে টেস্ট রয়েছে বিভাজ্যতার নিয়ম, তাতে আমরা দেখতে পেয়ে যাবো যে লাস্টে 2 আছে, তার মানে এর মধ্যে 2 আছে, একেও 2 পারবো ফ্যাক্টরে। আর এখানে 4-এর যদি আমরা ডিভিজিবিলিটি টেস্ট নিই এই দুটোর মধ্যে, তাহলে দেখো এটা কিন্তু 4 দিয়ে বিভাজ্য নয়, তার মানে এখানে 4 নেই। তাহলে একটার মধ্যে যদি না থাকে তাহলে নিশ্চয়ই কোনোটাই ডিভাইড করা যাবে না, তাহলে সেটা তোমার এইচসিএফ হবে না। তাহলে এখানে আমাদের শুধুমাত্র কি এইচসিএফ পাবো? শুধুমাত্র পেয়ে যাবো
2, তাই তো? এখানে দেখো শুধুমাত্র 2 আছে, এখানেও 2 আছে, এখানে 2 আছে, তাহলে HCF আমাদের কত হয়ে যাবে 2। তাহলে এখানে আমাদের কত বাটখারা দিয়ে পরে আমরা সেটা ওজন করতে পারবো না, 2 কেজির যে বাটখারা রয়েছে সেটা দিয়ে সবগুলোকে পূর্ণ সংখ্যা বার আমরা মাপতে পারবো। বুঝতে পারা গেল? আমাদের শুধুমাত্র এটা দেখে নিলেই হয়ে যাবে সবচেয়ে ছোটটা যখন আমরা HCF বের করব যে সেটার ফ্যাক্টর কি রয়েছে, বাকিগুলো আমাদের করার প্রয়োজনই পড়বে না। আমরা এগুলো সময় নষ্ট করার জন্য আমরা এগুলো করতে যাব না, শুধুমাত্র এখানেই দেখে নেবো, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। বুঝতে পারা গেল? এবার যাই নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 5। কি বলা হয়েছে না, 3টি পাত্রে যথাক্রমে 3-এর 10 কেজি, 6-এর 5 কেজি, 9-এর 20 কেজি দ্রব্য আছে। সর্বাধিক কত ওজনের একটি বাটখারা দ্বারা প্রত্যেক পাত্রের দ্রব্য পূর্ণবার মাপা হবে? আগের কোশ্চেনের মতো, কিন্তু এখানে কি রয়েছে না, এখানে ভগ্নাংশে দেওয়া আছে। যদি ভগ্নাংশে দেওয়া থাকে তখন আমরা কি করব? দেখো ভগ্নাংশের কি হয়, ওপরেরটাই কি বলা হয়, ওপরেরটাকে বলা হয় লব, তাই তো? আর নিচেরটাই কি বলা হয়, হর। তো যদি আমাদের ভগ্নাংশ থাকে তো সেক্ষেত্রে কি করব, তখন আমাদের প্রথমে এটা দেখে নিতে হবে যে এটা HCF হবে না LCM হবে। প্রথমে আমরা এটা দেখব। তো এখানে আমরা বুঝতে পারছি যে এখানে আমাদের HCF হবে, তাই তো? সবচেয়ে ছোট সংখ্যাকে বের করতে হবে। তাহলে ভগ্নাংশ যদি দেওয়া থাকে তাহলে লবের আমরা HCF করব, HCF বের করব, আর হরের আমরা LCM বের করব। ঠিক আছে? দেখো এখানে আমাদের HCF বের করতে হবে, তাই সবচেয়ে উপরে যার ভ্যালু আছে, যার ডিমান্ড আছে, সে সবসময় উপরে থাকে। এটা মনে রাখলে তোমাদের এটা মনে থেকে যাবে, যার ভ্যালু আছে বা ডিমান্ড আছে। অর্থাৎ দেখো এখানে HCF এর ডিমান্ড আছে, HCF কে বের করতে হচ্ছে, সেজন্য সে সবসময় উপরে থাকবে। আর হরের ঠিক তার উল্টো করব, অর্থাৎ LCM বের করব। তাহলে এক্ষেত্রেও তাই। তাহলে এক্ষেত্রে আমাদের লবগুলো কি কি রয়েছে? এক্ষেত্রে আমাদের লব রয়েছে 3, 6 এবং 9। আর হরগুলো কি কি রয়েছে? হর রয়েছে 10, 5 এবং 20। ঠিক আছে? তাহলে এর যদি আমরা HCF বের করি আর এর যদি আমরা LCM বের করি, অর্থাৎ লবের HCF এবং হরের LCM, তাহলে আমরা কত পাবো? এর দেখো আমরা যদি HCF বের করি নিশ্চয়ই ছোট সংখ্যাটাই হবে কিংবা তার থেকে ছোট হবে। তো দেখো এখানে 3 দিয়ে পড়ে 6কেও ডিভাইড করা যাচ্ছে, 9কেও ডিভাইড করা যাচ্ছে, তাহলে এখানে আমাদের অবশ্যই বুঝতে পেরে যাচ্ছি যে আমাদের এখানে HCF হবে 3। এবং এর LCM যদি বের করি, কি বললাম, LCM বের করলে হয় বড় সংখ্যাটা হবে কিংবা তার কোনো মাল্টিপল হবে। দেখো এখানে 5 দিয়ে পরে 20কে ডিভাইড করা যায়, 10 দিয়ে 20কে ডিভাইড করা যায়, তাহলে নিশ্চয়ই 20টাই আমাদের এখানে LCM বের হবে। তাহলে আমাদের কত পেয়ে গেলাম না 3-এর 20। বুঝতে পারা গেল? এটা কত বের হলো? 3-এর 20 কেজি বের হলো। তো এবার আমাদের যে কেজি দিয়ে পড়তে এগুলোকে মাপা যাবে না, তখন আমাদের কি করতে হবে, সেটাকে গ্রামে কনভার্ট করতে হবে। কত গ্রামের বাটখারা দরকার, সেই কত গ্রামের বাটখারাটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি জানি যে 1 কেজি ইকুয়াল টু কত গ্রাম? 1 কেজি ইকুয়াল টু 1000 গ্রাম, 1000 গ্রাম, তাই তো? তাহলে এখানে আমরা তাই করব যে 3-এর 20 এটাকে আমরা যদি গ্রামে কনভার্ট করি তাহলে ইন্টু 1000, তাই তো? তাহলে এটা আমরা গ্রামে পেয়ে যাব, কত গ্রামের বাটখারা পাবো। তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট কেটে দিলাম, আর এখান থেকে 50 পেয়ে গেলাম। তাহলে কত হচ্ছে? 53 যা 150, 150। তাহলে আমাদের এখানে 150 গ্রামের একটা বাটখারা দরকার, যেটা দিয়ে এই যে দ্রব্যগুলো রয়েছে সেগুলোকে পূর্ণ সংখ্যা বার মাপা সম্ভব। বুঝতে পারা গেল? তাহলে এভাবে আমরা এই প্রশ্নগুলো সমাধান করব। ঠিক আছে? আরেকবার বলে দিই, যদি ভগ্নাংশে দেওয়া থাকে তাহলে লবগুলোর HCF বের করব, যদি HCF বের করতে হয় তাহলে লবগুলোর HCF বের করব, আর যদি তোমার LCM বের করতে হয় তাহলে উপরে LCM থাকবে, নিচে HCF থাকবে। বুঝতে পারা গেল? তাহলে এখানে আমাদের HCF বের করতে বলা হয়েছিল, তাই উপরের যে লবগুলো রয়েছে সেগুলোর HCF বের করলাম, আর নিচের হরগুলোর LCM বের করলাম। আর উল্টো যদি থাকে, যদি আমাদের LCM বের করতে বলা হয় তাহলে লবগুলোর LCM বের করব এবং হরগুলোর HCF বের করব। যাই নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 6। কি বলেছে? 3টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে 4, 8 এবং 12 সেকেন্ড অন্তর বাজতে লাগলো। তাহলে কতগুলো ঘন্টা? 3টে ঘন্টা একসঙ্গে একবার বাজলো, তারপর 4 সেকেন্ড পর একটা ঘন্টা, তারপর 8 সেকেন্ড পর আরেকটা ঘন্টা, আর 12 সেকেন্ড পর আরেকটা ঘন্টা বাজতে লাগলো। কমপক্ষে কত সময় পর তারা আবার একসঙ্গে বাজবে? তাহলে 3টে ঘন্টা ছিল, একটা 4 সেকেন্ড পর পর বাজে, একটা 8 সেকেন্ড পর পর বাজে, একটা 12 সেকেন্ড পর পর বাজে। একবার একসাথে বাজার পর আবার কখন তারা একসাথে বাজবে, এটা জিজ্ঞাসা করা হয়েছে। তো দেখো এখানে যদি আমরা প্রথমে বুঝি যে এটা আমাদের LCM বের করতে হবে না HCF বের করতে হবে, এখানে আমাদের এটা প্রথমে আমাদের জানতে হবে যে LCM বের করতে হবে নাকি HCF বের করতে হবে। তো দেখো যদি একটা ঘন্টা 12 সেকেন্ড পর পর বাজে, সে নিশ্চয়ই এর তো কম সময়ে তো বাজতে পারবে না, তাহলে নিশ্চয়ই একসাথে হবেই না। বা এই যেটা 8 সেকেন্ড পর পর বাজে সেটা নিশ্চয়ই 4 সেকেন্ডের মধ্যে তো আর বাজতে পারছে না, তাহলে এটাও হবে না। তাহলে নিশ্চয়ই হয়
এই 12 সেকেন্ড যেটা সবচেয়ে বেশি রয়েছে সেই সেকেন্ডে এইগুলোকেও বাজতে পারে, কিংবা এর থেকেও বেশি সেকেন্ডে এইগুলো একবার করে সবগুলো একসাথে বাজতে পারে। তাই তো, বুঝতে পারা গেল তো? যেটা বেশি সময় নিচ্ছে সেটা তো কম সময়ে তো আবার রিপিট হতে পারে না, সেই জন্য আমাদের কি বের করতে হবে, এখানে এলসিএম বের করতে হবে, অর্থাৎ এইগুলোর থেকে বড় সংখ্যাটা বের হবে বা এর থেকেও বড় সংখ্যা বের হবে। তার মানে আমাদের এখানে কি বের করতে হবে না এলসিএম বের করতে হবে। এটা আমরা বুঝতে পেরে গেলাম, তাই তো। তো এখানে সিম্পল আমরা 4, 8 এবং 12 এর এলসিএম বের করব। 4 মানে কত, 2 স্কোয়ার বা 2 ইন্টু 2, তাই তো, 2 ইন্টু 2 বা 2 স্কোয়ার আমি লিখলাম শর্টে। এখানে 8 মানে কি 2 ইন্টু 2 ইন্টু 2 অর্থাৎ 2 কিউব, তাই তো। তাহলে 8 বেরোলাম ফ্যাক্টর গুলো। আর 12টাই কিভাবে ভাঙবো, 3 ইন্টু 2 ইন্টু 2, তাই তো, 4 3 12। তাহলে এখানে কি পেলাম, 3 ইন্টু 2 স্কোয়ার। আমি এরকম ভাবে তোমরা লিখতে পারো শর্টে, তাহলে সময় নষ্ট হবে না, বুঝতে পারা গেল। তাহলে এর এলসিএম কত বের হবে না, 2 এর পাওয়ার সবচেয়ে হাইয়েস্ট কত আছে, 2 কিউব অর্থাৎ 2 ইন্টু 2 ইন্টু 2, আর তার সাথে এখানে 3 রয়েছে, তাহলে 3, তাহলে কত হলো 3 8 24, 24, তাই তো। তাহলে এখানে কত পেলাম আমরা, 24। তাহলে 24 সেকেন্ড পর 3টা ঘন্টা আবার একসাথে বাজবে, বুঝতে পারা গেল। এবার যাই নেক্সট কোশ্চেন নম্বর 7। কি বলেছে, 3টি চাকার পরিধি যথাক্রমে 2.5 মিটার, 1.5 মিটার এবং 3.5 মিটার। তাহলে 3টে চাকা আছে, 3টে চাকার পরিধিগুলো বলে দেওয়া আছে। একটার পরিধি বলা হয়েছে 1.5, সবচেয়ে ছোট চাকাটা। আরেকটা চাকার পরিধি দেওয়া আছে 2.5, আরেকটা চাকার পরিধি দেওয়া আছে 3.5। এবারে কি বলেছে, চাকাগুলি একই স্থান থেকে একই দিকে যাত্রা শুরু করলে সর্বনিম্ন কত দূরত্বে চাকাগুলি পূর্ণ সংখ্যাবার আবর্তন করবে। তারা একই জায়গা থেকে, ধরো 3টে চাকা একই জায়গাতে আছে, এই জায়গাতে, ঠিক আছে। তো এখান থেকে তারা যদি স্টার্ট করে, ধরো এটা স্টার্টিং পয়েন্ট, এটা স্টার্টিং পয়েন্ট, মানে এখানে ভূমিটাতে টাচ করছে, তাহলে এই যে 3টে চাকা একই জায়গা থেকে যদি একই দিকে স্টার্ট হয়, তাহলে কতবার তারা মানে একবার পূর্ণ সংখ্যাবার আবর্তন করবে একসাথে, ঠিক আছে, কত দূরত্বে পূর্ণ সংখ্যাবার আবর্তন করবে। এই যে এখানে যেমন একসাথে কখন বাজবে সেরকমই এখানে চাকাটা তাই। তো আগে একটা জিনিস বুঝে নাও যে 1.5 মানে এই চাকাটা একবার ঘুরতে সে 1.5 মিটার নিশ্চয়ই যাবে, এই যে চাকাটা রয়েছে সে 2.5 মিটার নিশ্চয়ই আগাবে, এই যে রয়েছে সে 3.5 মিটার আগাবে। তো এই যে বড় চাকাটা তার তো একবার পুরোটা ঘুরতে কত সময় লাগছে, এই কত মিটার যেতে হচ্ছে, 3.5 মিটার যেতে হচ্ছে, তাই তো। তো সেই নিশ্চয়ই তো আর এই কম জায়গার মধ্যে তো একবার পূর্ণবার আবর্তন হতে পারবে না। তার মানে নিশ্চয়ই আমাদের এখানে একটা বড় দূরত্ব বের হবে, তাই তো, হয় এটা কিংবা এর থেকেও বেশি। তাহলে এখানে আমাদের কি বের করতে হবে, এলসিএম বের করতে হবে, বুঝতে পারা গেল। তো আমাদের এখানে এলসিএম বের করব। তো এলসিএম বের করব কিভাবে, তো ডাইরেক্ট আমরা নাম্বারগুলো লিখে নিলাম যে 1.5, 2.5 অ্যান্ড 3.5। দেখো প্রতিটারই পয়েন্টের পরে একটা করে ডিজিট আছে, তো সেক্ষেত্রে আমরা পয়েন্টগুলোকে প্রথমে উঠিয়ে দেবো, যে আমরা ধরে নেবো যে কোনো পয়েন্ট নেই, একটা পূর্ণ সংখ্যা রয়েছে। তো আমরা 15, 25 এবং 35 পেয়ে যাব। তাহলে এখানে আমরা যদি 15কে ভাঙি কত হবে, 5 ইন্টু 3 এই ফ্যাক্টর হলো। আর 25 কি হবে, 5 ইন্টু 5। আর 35কে যদি আমরা ভাঙি তাহলে কত পাবো, 7 ইন্টু 5, তাই তো। তাহলে এর এলসিএম বের কি হবে, দেখো এখানে 5 ইন্টু 5 এর পাওয়ার 5 স্কোয়ারটা হাইস্ট রয়েছে, তাহলে 5 ইন্টু 5 আর কত রয়েছে না 7 রয়েছে, তাই তো। আর এখানে দেখো 3 রয়েছে, 3, 7 এবং 5 ইন্টু 5। তাহলে এটা আমাদের এলসিএম বের হবে। তাহলে এলসিএম কত হচ্ছে না 5 5 25, 25 3 75, 75 ইন্টু 7, 75 ইন্টু 7 কত হচ্ছে না 5 2 5, 525, তাই তো। তাহলে আমাদের এখানে কত বেরোলো, 525। তাহলে এখানে একটা সংখ্যার পরে পয়েন্ট ছিল, এখানেও আমরা একটা সংখ্যার পরে দশমিকটা বা পয়েন্টটা বসিয়ে নেবো। তাহলে কত হচ্ছে, আমরা কত পেলাম না 52.5 মিটার, 52.5 মিটার, তাই তো। তাহলে 52.5 মিটার যাওয়ার পরে তারা আবার একসাথে পূর্ণবার প্রদক্ষিণ করবে, আবর্তন করবে, বুঝতে পারা গেল। তো বন্ধুরা, আজকের এই এলসিএম এবং এইচসিএফ থেকে এই 7টা প্রশ্নই তোমাদের আলোচনা করলাম। নেক্সট আবার এর যে দ্বিতীয় ভিডিও তৈরি হবে সেখানে আরো কিছু গুরুত্বপূর্ণ এলসিএম এবং এইচসিএফ টপিক থেকে আলোচনা করব। চোখ রাখো পরবর্তী ভিডিওর দিকে। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।